আসতেছে অফ করে দিব নাকি লাইট সামনে লাগাম দেখি দেখি কি অবস্থা অফ করে দেবো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমার ক্লাসে স্বাগতম। আজকে আমাদের তৃতীয় ক্লাস। আমরা 2 দিন জুওলজি পড়ছি, আজকে আমরা পড়ব বোটানি। বোটানির ফার্স্ট চ্যাপ্টার কোষ ও এর গঠন। আমরা জানি কোষ এবং কোষের গঠন বইয়ে মোটামুটি অনেক অনেক বড়। কত চ্যাপ্টার? মোটামুটি ফার্স্ট চ্যাপ্টারটাই 70 পেজের মতো কভার করে ফেলে। তো এই চ্যাপ্টারের যেই সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আছে আমরা সেগুলো আলোচনা করব। সাউন্ড ঠিকভাবে আসতেছে কিনা, বোর্ড দেখতে পাচ্ছ কিনা, এগুলো একটু জানিয়ে দাও। যদি কোনো টেকনিক্যাল সমস্যা থাকে সেটা একটু জানিয়ে দাও, তারপরে আমরা শুরু করি। তাহলে আজকে আমরা কি পড়ব? আজকে আমরা পড়ব খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কোষ ও এর গঠন। ক্লিন আছে নাকি করে ফেলি ওখানে আইডি কম করতেছে। করে ফেলি সমস্যা এই জায়গায় অফ করতে হয় আচ্ছা, একজন কমেন্ট করছো সাউন্ড ঠিক আছে। তো সাউন্ড যেহেতু ঠিক আছে, আমরা তাহলে আজকে ক্লাসে ঢুকে যাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের পরীক্ষা মোটামুটি কাছাকাছি চলে আসতেছে আর আমাদের ক্লাসও ধীরে ধীরে আগায় যাচ্ছে। প্রতি সপ্তাহে আমরা অনেকগুলো করে ক্লাস করতেছি। সেই ধারাবাহিকতায় আমরা আজকে বোটানির ফার্স্ট চ্যাপ্টার যেটা কোষ এবং এর গঠনে ঢুকবো। আচ্ছা, ক্লাসে ঢোকার আগে তোমাদেরকে প্রথমেই কয়েকটা জিনিস বলে দেই যে এই অধ্যায় থেকে কি কি ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার অঙ্গাণুগুলোর নাম জানা। তাহলে কি কি অঙ্গাণু কোষের মধ্যে আছে এগুলো তোমাকে জানতে হবে। কোনটার ঝিল্লি আছে কোনটার নাই এটা তোমাকে জানতে হবে। এরপরে প্রত্যেকটা অঙ্গাণুর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ অর্থাৎ প্রধান কাজগুলো তোমাকে ভালো করে জানতে হবে। এটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে সেন্ট্রাল ডগমা যে পার্টটা আছে জেনেটিক কোড, এটা আমি মোটামুটি আজকে ভালো করে পড়াবো, ইন ডিটেইলসে পড়াবো। আর প্রথম পার্টগুলো আমি জাস্ট মূল গুরুত্বপূর্ণ যে জায়গা সেগুলো পড়াবো। কারণ আমাদের সবচেয়ে বেশি সমস্যা থাকে ওই পার্টটা নিয়ে, অর্থাৎ ডিএনএ এর পরে যে পার্টটা আছে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন, এই পার্টটা আমি একটু ডিটেইলসে পড়াবো, বাকিগুলো আমি অল্প অল্প করে পড়াবো। আচ্ছা, তাহলে যারা যারা আমার ক্লাসে আছো তোমরা বই খাতা খুলে মোটামুটি আমার সাথে ঢুকে যাও আর যেগুলো যেগুলো আমি বলবো সেগুলো তোমরা একটু লিখে নিবা। তাহলে দেখো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে কোষ। তাহলে স্বাভাবিকভাবে সবার প্রথমে যে সংজ্ঞাটা আসে সেটা হচ্ছে কোষ কাকে বলে। এটা সবাই জানি কোষ কাকে বলে। আমরা জানি জীবদেহের গঠন এবং কাজের একককে বলে কোষ। জীবদেহের গঠন এবং কাজের একককে বলে কোষ। আমাদের যেটা জানতে হবে কোষ কে আবিষ্কার করছে। কোষ আবিষ্কার করছে হচ্ছে হুক। এখন কোন হুক, রবার্ট হুক নাকি লিওয়েন হুক? মাথায় রাখা, কোষ আবিষ্কার করছে হচ্ছে রবার্ট হুক। কে কোষ আবিষ্কার করলো? সবার আগে কোষ আবিষ্কার করলো হচ্ছে রবার্ট হুক। কত সালে? 1665 সালে। কোষ থেকে এরপরের যে প্রশ্নগুলো হয়, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখো তাহলে কোষ থেকে এরপরে যে প্রশ্নগুলো হয় সেটা হচ্ছে জীব জগতে। তাহলে প্রশ্ন হচ্ছে প্রথমে জীব জগতে সবচেয়ে বড় কোষ কোনটা? জীব জগতে সবচেয়ে বড় কোষ কোনটা? নেক্সট প্রশ্ন, জীব জগতে সবচেয়ে ছোট কোষ কোনটা? তাহলে দুইটা প্রশ্ন হচ্ছে জীব জগতে, অর্থাৎ পৃথিবীর যত প্রাণী আছে সবকিছুর মধ্যে একটা হচ্ছে জীব জগতে সবচেয়ে বড় কোষ কোনটা, একটা হচ্ছে জীব জগতে সবচেয়ে ছোট কোষ কোনটা। নেক্সটে আসো মানব দেহে। এরপরে হচ্ছে মানব দেহে। মানব দেহের মধ্যে সবচেয়ে
বড় কোষ কোনটা। নেক্সট প্রশ্ন আসে মানব দেহের মধ্যে সবচেয়ে ছোট কোষ কোনটা। আর একটা আসে মানব দেহের সবচেয়ে লম্বা কোষ কোনটা। তাহলে এই পাঁচটা প্রশ্ন আমাদের সবচেয়ে বেশি কনফিউজিং লাগে, এগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, কিন্তু একই সাথে এই পাঁচটা প্রশ্ন নিয়ে আমরা সবচেয়ে বেশি ভুল করি। আচ্ছা, আমাদের স্লাইডটা দিয়ে দেওয়া হয় সাধারণত, আর স্লাইডের মধ্যে মূলত প্রশ্ন থাকে আর তেমন কিছু থাকে না। আর যা যা পড়ানোর আমি ক্লাসের মধ্যেই বলে দেই, এগুলাই আমি তোমাদের সাথে কোশ্চেন অ্যানসারের মতো করে করি। সো এগুলো মনোযোগ দাও বই খাতা নিয়ে, তাহলে এই মোটামুটি বেসিক জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি প্রথমেই বললাম কোষ আবিষ্কার করছে রবার্ট হুক, কত সালে? 1665 সালে। এখন কোষ থেকে পাঁচটা প্রশ্ন, যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে। জীব জগতের সবচেয়ে বড় কোষ কোনটা? মাথায় রাখবা, জীব জগতের সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। ঠিক আছে, জীব জগতের সবচেয়ে বড় কোষ কোনটা? জীব জগতের সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। আর মানব দেহের সবচেয়ে বড় কোষ কোনটা, এটা যদি প্রশ্ন আসে সেই ক্ষেত্রে তোমরা উত্তর দিবা ডিম্বাণু। মানব দেহের সবচেয়ে বড় কোষ হচ্ছে ডিম্বাণু। যদি প্রশ্ন করে জীব জগতের সবচেয়ে ছোট কোষ কোনটা, সেক্ষেত্রে তোমার উত্তর হবে পিপিএলও অথবা মাইকোপ্লাজমা। পিপিএলও অথবা মাইকোপ্লাজমা। আর যদি প্রশ্ন করে মানব দেহের সবচেয়ে ছোট কোষ কোনটা, সেই ক্ষেত্রে তোমার উত্তর হবে শুক্রাণু, অথবা শুক্রাণু যদি অপশনে না থাকে সেই ক্ষেত্রে অনুচক্রিকা। কারণ এক এক বইয়ে এক এক রকম উত্তর আছে, অনেক বইয়ে অনুচক্রিকাকে কোষ হিসাবে স্বীকৃতি দেয় না, সেই ক্ষেত্রে উত্তর হবে শুক্রাণু। আর যদি শুক্রাণু আমার অপশনে থাকে আমি শুক্রাণুই দাগাবো, শুক্রাণু অপশনে না থাকলে দাগাবো হচ্ছে অনুচক্রিকা। আর যদি বলে মানব দেহের সবচেয়ে লম্বা কোষ, সেই ক্ষেত্রে উত্তর হবে মোটর নিউরন অথবা নিউরন। আর নিউরনের বাংলা কি? নিউরনের বাংলা হচ্ছে স্নায়ু কোষ। নিউরনের বাংলা হচ্ছে স্নায়ু কোষ। তাহলে এটা হচ্ছে আমাদের সবচেয়ে কনফিউজিং প্রশ্নগুলোর মধ্যে একটা। জীব জগতের সবচেয়ে বড় কোষ কোনটা? উট পাখির ডিম। জীব জগতের সবচেয়ে ছোট কোষ কোনটা? পিপিএলও বা মাইকোপ্লাজমা। মানব দেহের সবচেয়ে বড় কোষ কোনটা? ডিম্বাণু। মানব দেহের সবচেয়ে ছোট কোষ কোনটা? শুক্রাণু অথবা অনুচক্রিকা। দুইটাই অপশনে থাকলে আমরা উত্তর দিব শুক্রাণু। আর মানব দেহের সবচেয়ে লম্বা কোষ কোনটা, সেই ক্ষেত্রে আমার উত্তর হবে হচ্ছে মোটর নিউরন অথবা স্নায়ু কোষ। তাহলে আমি তোমাদের সাথে ডিসকাস করলাম হচ্ছে পাঁচটা কোশ্চেনের। এই পর্যন্ত এই পাঁচটা কোশ্চেনের যে প্রশ্ন করছি যেগুলা, সেগুলার যদি আমি ডিসকাশন এগুলা থেকে তোমাদেরকে প্রশ্ন করি, এই প্রশ্নগুলোর এখন উত্তর তোমরা আমার কমেন্ট বক্সে দিবা। তাহলে এই হচ্ছে আমার পাঁচটা প্রশ্ন। এই পাঁচটা প্রশ্ন থেকে আমি তোমাদেরকে যদি জিজ্ঞেস করি, আশা করি তোমরা এটা লিখে ফেলছো অথবা স্ক্রিনশট নিয়ে ফেলো। এই পাঁচটা প্রশ্ন আমি মুছে দিয়ে তোমাদেরকে এখন দুইটা প্রশ্ন করব। তোমরা কমেন্ট বক্সে আমার সাথে যে যে আছো এই দুইটা প্রশ্নের উত্তর দিবা শুধু। তাহলে এই দুইটা প্রশ্ন কি কি? একটা হচ্ছে জীব জগতের সবচেয়ে বড় কোষ। জীব জগতের সবচেয়ে বড় কোষ কোনটি? আর আরেকটা প্রশ্ন হচ্ছে মানুষের দেহের সবচেয়ে বড় কোষ কোনটি? তাহলে আমার প্রশ্ন হচ্ছে দুইটা। এই দুইটা প্রশ্নের উত্তর যারা যারা ক্লাস করতেছো কমেন্ট বক্সে দিয়ে দাও। একটা হচ্ছে জীব জগতের সবচেয়ে বড় কোষ কোনটা, আর একটা হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় কোষ কোনটা। আচ্ছা, একজন উত্তর দিছো উট পাখির ডিম। হ্যাঁ, প্রথম উত্তরটা কারেক্ট। জীব জগতের সবচেয়ে বড় কোষ কোনটা, সেটা হচ্ছে উট পাখির ডিম। তাহলে নেক্সট প্রশ্ন যেটা, নেক্সট প্রশ্নটারও তোমরা উত্তর দিয়ে দাও। হ্যাঁ, চারজন উত্তর দিছো, পাঁচজন উত্তর দিছো, সবাই কারেক্ট উত্তর দিছো। এরপরে হচ্ছে পরের প্রশ্নটার উত্তর। হ্যাঁ, এটাও তোমরা সঠিক উত্তর দিছো। উত্তরটা হবে কি? উত্তরটা হবে ডিম্বাণু। যাক, তাহলে আজকের ক্লাস থেকে এই পর্যন্ত আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা জানলাম, পাঁচটা জিনিস: মানব দেহের সবচেয়ে বড় কোষ, মানব দেহের সবচেয়ে ছোট কোষ, মানব দেহের সবচেয়ে লম্বা কোষ। আচ্ছা, তোমাদেরকে যদি একটা কনফিউজিং কোশ্চেন করি, তাহলে আমার 3 নাম্বার প্রশ্ন, প্রশ্ন 1 মানব দেহের সবচেয়ে বড় কোষ, সরি প্রশ্ন 2 এটা আমরা উত্তর দিয়ে ফেলছি। নেক্সট প্রশ্ন যদি করা হয় মানব দেহের সবচেয়ে লম্বা কোষ কোনটা, তাহলে দেখো একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে লম্বা। যদি আমি প্রশ্ন করি মানব দেহের সবচেয়ে লম্বা কোষ কোনটা, সেই ক্ষেত্রে উত্তর কি হবে?
তাহলে আমরা দুইটা প্রশ্নের পরে থার্ড কোশ্চেন করছিলাম, সেটা হচ্ছে সবচেয়ে লম্বা কোষ কোনটা। ইয়েস, কারেক্ট। এইটাই তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি ভুল হয়, একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে লম্বা। সো এই দুইটা নিয়ে যেন কনফিউশন না থাকে। আরেকটা জিনিস বলে দেই, যদি সবচেয়ে বড় প্রশ্ন করে কিন্তু অপশনে ডিম্বাণু না থাকে, অপশনে ডিম্বাণু নাই, সেই ক্ষেত্রে তোমরা উত্তর করবে হচ্ছে স্নায়ুকোষ। তাহলে আশা করি এই জিনিসটা সম্পর্কে তোমাদের আর কোনো প্রশ্ন নাই। এই জিনিসটা, এই পাঁচটা জিনিস সবার ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা চলে যাব কোষের কিছু বেসিক জিনিসে, অর্থাৎ কোষের গঠনে। একটা কোষ কি কি দিয়ে তৈরি হয়, তারপরে হচ্ছে কোষগুলোর প্রকারভেদ। আমরা এখন এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। দেখো, কোষকে আমরা কি কি ভাগে ভাগ করি। আমরা কয়েক ভাগে কোষকে ভাগ করতে পারি। এর মধ্যে আমাদের যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলোর মধ্যে একটা হচ্ছে দেহকোষ এবং জননকোষের মধ্যে যেই পার্থক্যটা আছে, দেহকোষ এবং জননকোষের মধ্যে যেই পার্থক্যটা আছে। তাহলে দেখো, দেহকোষ আর জননকোষের মধ্যে যদি আমি পার্থক্য করি, আশা করি এটা তোমরা অনেকেই পারো। কোষকে যদি আমি ভাগ করি, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে কি কোষ, জননকোষ। তাহলে এই কোষগুলোর মধ্যে পার্থক্য কি, দেহকোষ কাকে বলে, জননকোষ কাকে বলে। এখান থেকে তোমাদের পরীক্ষায় যেটা আসবে যে দেহকোষ কোন বিভাজনে বিভাজিত হইতে পারে। দেহকোষ মাইটোসিস বিভাজনে বিভাজিত হয় আর জননকোষ মিয়োসিস বিভাজনের মাধ্যমে তৈরি হয়। দেহকোষ মাইটোসিস বিভাজনের মাধ্যমে তৈরি হয় আর জননকোষ মিয়োসিস বিভাজনের মাধ্যমে তৈরি হয়। দেহকোষের কাজ দেহ গঠন করা, জননকোষের কাজ জননে অংশগ্রহণ করা। দেহকোষে সাধারণত 2n সংখ্যক ক্রোমোজোম থাকে আর জননকোষে থাকে n সংখ্যক। তাহলে যদি মানব দেহের কথা বলি, 2n ইকুয়াল যদি 46 হয়, তাহলে n ইকুয়াল কত, 23। এইখান থেকে তোমাদের পরীক্ষায় সাধারণত দুইটা প্রশ্ন আসে। তাহলে আমি প্রশ্ন দুইটা করি, তোমরা উত্তর দাও। প্রশ্ন 1, জননকোষের বিভাজন, জননকোষ কি বিভাজনে বিভাজিত হয়। একটা হচ্ছে জননকোষের বিভাজন আর মানব দেহের জননকোষে কত সংখ্যক ক্রোমোজোম থাকে। জননকোষের ক্রোমোজোম সংখ্যা, জননকোষের ক্রোমোজোম সংখ্যা। তাহলে তোমরা এই দুইটা জিনিস উত্তর দিবা। একটা হচ্ছে কি, একটা হচ্ছে জনন কোষ কি বিভাজনে বিভাজিত হয় আর একটা হচ্ছে জননকোষের ক্রোমোজোম সংখ্যা কত থাকে। তাহলে তোমাদের জন্য দুইটা প্রশ্ন রাখা হয়েছে, একটা হচ্ছে জননকোষ কি ধরনের বিভাজনে অংশ নেয় আর একটা হচ্ছে জননকোষের ক্রোমোজোম সংখ্যা কত। হ্যাঁ, তাহলে একজন উত্তর দিছো, সেটা হচ্ছে জননকোষে ক্রোমোজোম সংখ্যা বলছো দুইটা, অ্যাকচুয়ালি না। জননকোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে n সংখ্যক, জননকোষে ক্রোমোজোম সংখ্যা n সংখ্যক। তাহলে মানব জননকোষে ক্রোমোজোম সংখ্যা কত, 23টা। আর যদি বলি দেহকোষে কত, 46টা। আদি কোষ আর প্রকৃত কোষ, এখান থেকে কয়েকটা জিনিস আসে, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে রাইবোজোম। একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে রাইবোজোম। দেখো, আদি কোষ কেন বলা হচ্ছে, এর নামটাই যেহেতু আদি কোষ, এর মানে কি, এর মানে হচ্ছে এটা আগে তৈরি হয়েছে। যেহেতু এটা আগে তৈরি হয়েছে, এটার গঠন কিন্তু সুগঠিত না। তাহলে আদি কোষের গঠন কি বললাম, আদি কোষের গঠন সুগঠিত না। যেহেতু আদি কোষের গঠন সুগঠিত না, এটা নিউক্লিয়াস সুগঠিত না, কিন্তু প্রকৃত কোষের নিউক্লিয়াস সুগঠিত। আর যদি আমরা বলি রাইবোজোমের ক্ষেত্রে, তাহলে আদি কোষের রাইবোজোম হচ্ছে 70s আর প্রকৃত কোষের রাইবোজোম হচ্ছে 80s। এইটা থেকে তোমাদের পরীক্ষায় অনেক বেশি প্রশ্ন আসে। তাহলে এখন দেখো, আদি কোষ কি কি আছে, কি কি আদি কোষ আমরা চিনি। ফার্স্ট হচ্ছে ব্যাকটেরিয়া, এরপরে আরেকটা কি, এরপরে আরেকটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, বা এটার আরেকটা নাম হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। তাহলে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। এখন তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে যে আদি কোষে ক্রোমোজোম সংখ্যা কত থাকে অথবা আদি কোষে রাইবোজোমটা কেমন থাকে, তাহলে আমরা রাইবোজোম নিয়ে মূলত আলোচনা করব। আদি কোষে রাইবোজোম থাকে হচ্ছে 70s। এটার মানে কি, এটার মানে হচ্ছে ব্যাকটেরিয়ায় 70s, সায়ানোব্যাকটেরিয়ায় 70s, কিন্তু আদি কোষ বাদে বাকি যত কিছু আছে সবার ক্ষেত্রে হচ্ছে 80s। তাহলে এখান থেকে তোমার পরীক্ষায় যদি প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন হইতে পারে, প্রশ্ন হইতে পারে মানুষের ক্রোমোজোম যেটা সেটা কেমন, মানুষের রাইবোজোম যেটা সেটা কেমন। তাহলে তোমরা উত্তর দাও, মানুষের রাইবোজোম কেমন, 70s নাকি 80s। এরপরে তোমরা উত্তর দিবা ব্যাকটেরিয়ার যে রাইবোজোম,
ব্যাকটেরিয়ার রাইবোজোম কেমন, 70s নাকি 80s? আর তোমাদের পরীক্ষায় আরেকটা প্রশ্ন এর আগে আসছে, সেটা হচ্ছে ছত্রাকের রাইবোজোমটা কেমন। তাইলে তোমরা তিনটা প্রশ্নের উত্তর দিবা, লিখবা আর পাশে উত্তর লিখবা। ফার্স্ট হচ্ছে ছত্রাকের কেমন, 70s নাকি 80s, নেক্সট হচ্ছে মানুষে কেমন, আর থার্ড হচ্ছে ব্যাকটেরিয়াতে কেমন, 70s নাকি 80s। তাহলে যারা যারা দেখতেছো এই তিনটা জিনিসের উত্তর দিয়ে দাও। এর মধ্যে আমি আগে থেকে বলে দেই, এই ছত্রাকের প্রশ্নটা অনেকবার আগের বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসছে। এর মধ্যে অনেকেই এই প্রশ্নটা ভুল করছে জাস্ট গ্রস বেসিকটা না থাকার কারণে। কি বললাম, আদিকোষ বলতে আমরা কোনটাকে বুঝি? আদিকোষ বুঝি হচ্ছে ব্যাকটেরিয়া আর সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল, কিন্তু সব শৈবাল কিন্তু নীলাভ সবুজ শৈবাল না। তাহলে তোমার যদি পরীক্ষায় প্রশ্ন করে শৈবালেরটা কেমন, উত্তর হবে 80s। যদি প্রশ্ন করে নীলাভ সবুজ শৈবালেরটা কেমন, তখন উত্তর হবে আবার 70s। আর এখন আমি প্রশ্ন করলাম ছত্রাকেরটা কেমন, মানুষেরটা কেমন, ব্যাকটেরিয়ারটা কেমন, সেই ক্ষেত্রে কোনটার কি উত্তর হবে তোমরা কমেন্টে বলে দাও। আচ্ছা, একজন বলছে হচ্ছে ব্যাকটেরিয়া 70, হ্যাঁ তোমরা এইটুকুই মাথায় রাখবা। কি মাথায় রাখবা? ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া 70s, আমার পরীক্ষায় বাকি যা যা আসবে সবকিছু হচ্ছে 80s। তাহলে যদি তো বলে ছত্রাক কত s, উত্তর হবে 80s। যদি বলে মানুষ কত s, উত্তর হবে 80s। যদি বলে একটা গাছ কত হবে, সেই ক্ষেত্রেও উত্তর হবে 80s। তাহলে এটাই মোটামুটি কথাবার্তা। দেখো এখন কোষকে আমরা ভাগ করি, এই জায়গা থেকে আমাদের কিছু এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সবার প্রথমে কোষের বাইরে কি থাকে? কোষের বাইরে থাকে হচ্ছে সেল ওয়াল। কোষের বাইরে থাকে হচ্ছে সেল ওয়াল অথবা কোষ প্রাচীর। কোষের বাইরে কি থাকে? সেল ওয়াল অথবা কোষ প্রাচীর। তার ভিতরে যা থাকে পুরাটাকে আমরা কি বলি? বলি হচ্ছে প্রোটোপ্লাজম। কি বলি? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করতে পারি? একটা হচ্ছে সেল ওয়াল এবং এর ভিতরের জিনিস। তাহলে কি কি ভাগে ভাগ করলাম? সেল ওয়াল এবং এর ভিতরের জিনিস। আচ্ছা, অনেকেই কমেন্ট করছে, আমি কমেন্টগুলো একটু পড়ি। হ্যাঁ, মানুষ হচ্ছে 80s, ছত্রাক 80s, ঠিক আছে, ব্যাকটেরিয়া 70s। যাক, তোমরা যা যা বলছি প্রত্যেকজনই কারেক্ট উত্তর দিছো। এখন নেক্সট টপিকে আমরা আসি। তাহলে বললাম কোষের বাইরেরটা হচ্ছে সেল ওয়াল, ভিতরেরটা প্রোটোপ্লাজম। বাইরেরটা সেল ওয়াল, ভিতরেরটা প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে আবার ভাগ করা যায় সেল, মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। তাহলে একটা গেল নিউক্লিয়াস, তারপরে কি সেল, মেমব্রেন, আর আরেকটা হচ্ছে সাইটোপ্লাজম। আমাদের পরীক্ষার জন্য সাইটোপ্লাজমটাই মূলত সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা বাইরে থেকে ভিতরে ঢুকি। সবার প্রথমে হচ্ছে সেল ওয়াল। সেল ওয়ালের বাংলা কি? কোষ প্রাচীর। সেল ওয়াল কি দিয়ে তৈরি, এটাই তোমাদের পরীক্ষায় আসে। সেল ওয়াল হচ্ছে এক একজনেরটা এক এক রকম। সাধারণ ভাবে বেশিরভাগ জিনিসের সেল ওয়াল হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। সেল ওয়াল কয় স্তরী? 3 স্তরী। কয় স্তরী? 3 স্তরী। কিন্তু সেল মেমব্রেন কয় স্তরী? এটা আবার দ্বিস্তরী। তাহলে সেল ওয়াল কয় স্তরী? 3 স্তরী। সেল মেমব্রেন কয় স্তরী? দ্বিস্তরী। এখন আসো, বেশিরভাগের ক্ষেত্রে সেল ওয়াল কি দিয়ে তৈরি হয়? সেলুলোজ দিয়ে তৈরি হয়। কিন্তু ছত্রাকের ক্ষেত্রে কি দিয়ে তৈরি হয়? ছত্রাকের ক্ষেত্রে তৈরি হয় কাইটিন দিয়ে। কি দিয়ে? কাইটিন দিয়ে। আর ব্যাকটেরিয়া সহ আরো কিছু প্রাণী আছে যাদেরটা কি দিয়ে তৈরি হয়? লিপোপ্রোটিন দিয়ে। কি দিয়ে? লিপোপ্রোটিন। অথবা এটা বইয়ে কোথাও কোথাও বলা আছে মিউকোপলিস্যাকারাইড বা মিউকোপেপটাইড। আরো কয়েকটা নাম বলা আছে। আপাতত তোমরা এই অধ্যায়ের জন্য লিপোপ্রোটিন ওয়ার্ডটা শিখো। তাহলে দেখো, সবার প্রথমে প্রশ্ন হচ্ছে সেল ওয়াল কয় স্তরী? উত্তর হচ্ছে সেল ওয়াল 3 স্তরী। যদি প্রশ্ন হয় সেল ওয়াল কি দিয়ে তৈরি হয়? সেল ওয়াল সেলুলোজ দিয়ে তৈরি হয়। সেল ওয়াল যদি ছত্রাকেরটা হয় সেক্ষেত্রে এটা কি দিয়ে তৈরি হয়? কাইটিন। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি দিয়ে তৈরি হয়? উত্তর হচ্ছে লিপোপ্রোটিন। তাহলে তোমাদের কাছে এখন প্রশ্ন, ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়? ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়? এই প্রশ্নটাও বিভিন্ন পরীক্ষায় অনেক বার করে আসছে। তাহলে তোমরা এখন একটা প্রশ্নের উত্তর দাও কমেন্টে, সেটা হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়? আচ্ছা, সুমাইয়া শিমু উত্তর দিছো কাইটিন। হ্যাঁ ঠিক আছে। তাহলে ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয় আমরা শিখলাম। ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে
কাইটিন দিয়ে তৈরি হয়। আর কি কাইটিন দিয়ে তৈরি হয়? আরেকটা জিনিস কাইটিন দিয়ে তৈরি হয়, এটাও আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের দেহের যে বহিরাবরণ সেটাও তৈরি হয় হচ্ছে কাইটিন দিয়ে। তাহলে সেল ওয়াল থেকে আমাদের এই প্রশ্নগুলাই আসার মতো। এর বাইরেও অনেক প্রশ্ন আছে, সাধারণত সেগুলা খুব একটা আসে না, বা আসলেও এগুলোর সাথে অন্য কিছু আমরা ভুলাই ফেলি না। এরপরে আসো, সেল ওয়ালের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে সেল মেমব্রেন। সেল ওয়াল সবার থাকে? সবার থাকে না। এই তিনটা জিনিসের সেল ওয়াল থাকবে, কিন্তু সেল মেমব্রেন এ কিন্তু সবারই থাকে। সেল ওয়াল কয় স্তরী? 3 স্তরী। সেল মেমব্রেন কয় স্তরী? 2 স্তরী। সেল মেমব্রেনকে কি বলা হয়? এটাকে বলা হয় ফসফোলিপিড বাইলেয়ার। কি বলা হয়? ফসফোলিপিড বাইলেয়ার। এটার একটা মডেলের নাম আমরা জানি, সেটাকে বলা হয় হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। কি মডেল বলা হয়? ফ্লুইড মোজাইক মডেল। এটার আরো কিছু নাম আছে, যেমন একটা নাম হচ্ছে আইসবার্গ মডেল। একটা নাম কি? একটা নাম হচ্ছে আইসবার্গ মডেল, বা আইসবার্গ মডেলের আরেকটা বাংলা হচ্ছে হিমশৈল মডেল। কি মডেল? হিমশৈল মডেল। তাহলে আমরা যদি বলি কোষ ঝিল্লি থেকে ফার্স্ট কোশ্চেন কয় স্তরী? কয় স্তরী? 2 স্তরী। নেক্সট প্রশ্নে যদি আমরা আসি, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ফসফোলিপিড বাইলেয়ার। এরপরে এটা মডেলের নাম কি? ফ্লুইড মোজাইক মডেল। আর এটাকে আরেকটা কি নামে ডাকা হয়? আইসবার্গ মডেল বা হিমশৈল মডেল। এখন যেটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য একটা প্রশ্ন এই জায়গা থেকে, এই যে ফ্লুইড মোজাইক মডেল বললাম, এখানে ফ্লুইড পার্ট কোনটা, মোজাইক পার্ট কোনটা? এ মূলত কি দিয়ে তৈরি? ফসফোলিপিড প্লাস প্রোটিন। ফসফোলিপিড প্লাস প্রোটিন। তাহলে এইখানে ফ্লুইড কোনটা? লিপিড নাকি প্রোটিন? আর এখানে মোজাইক কোনটা? লিপিড নাকি প্রোটিন? এটা তোমাদের পরীক্ষায় অনেকবার আসছে। তোমরা যারা যারা জানো তারা উত্তর দিয়ে দাও। নেক্সট, এখানে তাহলে আমার প্রশ্ন, ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার প্লাস প্রোটিন দিয়ে আমার কোষঝিল্লি তৈরি হচ্ছে, এটুকু আমরা সবাই জানি। এটাকে ফ্লুইড মোজাইক মডেল বলে, এটুকু আমরা সবাই জানি। এটার আরেক নাম আইসবার্গ মডেল, এটুকু সবাই জানি। কিন্তু তোমার ভর্তি পরীক্ষায় কোনটা আসবে? তোমার ভর্তি পরীক্ষায় আসবে হচ্ছে ফ্লুইড পার্ট কোনটা? এখানে কি লিপিডটা ফ্লুইড নাকি প্রোটিনটা ফ্লুইড? আর মোজাইক পার্ট কোনটা? লিপিডটা নাকি প্রোটিনটা? তাহলে যারা যারা জানো তারা উত্তর দিয়ে দাও যে কোনটাকে আমরা ফ্লুইড বলি আর কোনটাকে মোজাইক বলি। আচ্ছা, এটা আমি বলে দেই। দেখো, ফ্লুইড পার্টটা হচ্ছে লিপিড আর মোজাইক পার্টটা হচ্ছে প্রোটিন। তোমাদের যদি কঠিন কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এটা একটা, যে ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে ফ্লুইড পার্ট কোনটা? ফ্লুইড পার্ট হচ্ছে লিপিড, আর মোজাইক পার্ট কোনটা? মোজাইক পার্টটা হচ্ছে প্রোটিন। তাহলে এই হচ্ছে মোটামুটি সেল মেমব্রেন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে আমরা দুইটা জিনিস পড়লাম এতক্ষণ, একটা হচ্ছে সেল মেমব্রেন আর একটা হচ্ছে সেল ওয়াল। তাহলে এখন এই জায়গা থেকে আমি তোমাদেরকে প্রশ্ন করব, তোমরা কমেন্ট বক্সে যারা যারা দেখতেছো তারা হচ্ছে এগুলার উত্তর দিবা। ফার্স্ট কোশ্চেন হচ্ছে সেল ওয়াল কয় স্তরী, সেল মেমব্রেন কত স্তরী? তাহলে প্রথম কোশ্চেন 1 নাম্বার, সেল ওয়াল এটা কয় স্তরী? 2 নাকি 3? 2 নাম্বার কোশ্চেন, সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি এটা কত স্তরী? 2 নাকি 3? আর 3 নাম্বার কোশ্চেন, সেটা হচ্ছে মোজাইক কোনটাকে বলা হয়? মোজাইক কোনটাকে বলা হয়? অপশন হচ্ছে 1 লিপিড আর অপশন 2 প্রোটিন। কোনটাকে মোজাইক বলা হয়? তাহলে তোমরা এই তিনটা প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে দিয়ে দাও। ফার্স্ট হচ্ছে সেল ওয়াল বা কোষ প্রাচীর কয় স্তরী, কোষ ঝিল্লি কয় স্তরী, আর একটা হচ্ছে মোজাইক পার্ট কোনটা? আমরা যেটাকে বলতেছি ফ্লুইড মোজাইক, এর মধ্যে মোজাইক পার্ট কোনটা? আচ্ছা, ফার্স্টের উত্তর দিছো নিশিতা সরকার, উত্তর বলছো হচ্ছে 3টা। হ্যাঁ, উত্তর কারেক্ট। আমরা যদি বলি কোষ ঝিল্লি সেক্ষেত্রে উত্তর হবে 2, আর আমরা যদি বলি কোষ প্রাচীর সেক্ষেত্রে উত্তর হবে 3। তাহলে যারা যারা প্রথমটা 3 দাগাইছো তারা কারেক্ট, যারা যারা পরেরটা 2 দাগাইছো তারাও কারেক্ট। আর নেক্সট কোশ্চেন হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে মোজাইক পার্ট কোনটা আর ফ্লুইড পার্ট কোনটা? হ্যাঁ, এটার উত্তরও তোমরা কারেক্ট দিছো। মোজাইক পার্ট হচ্ছে প্রোটিন
আর ফ্লুইড পার্ট হচ্ছে লিপিড। তাহলে এটা হচ্ছে আমার সেল মেমব্রেন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেটা বইয়ে খুব একটা সুন্দর করে বা ক্লিয়ার করে বলা নাই। তাহলে নেক্সটে আমরা সেল মেমব্রেন পড়ে ভিতরের দিকে চলে যাব। এখন সেল মেমব্রেনের ভিতরে কি কি থাকে? সেল মেমব্রেনের ভিতরে থাকে মূলত দুইটা জিনিস। কি কি? একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে সাইটোপ্লাজম। নিউক্লিয়াস সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি যে নিউক্লিয়াসকে চার ভাগে ভাগ করা যায়। বাইরেরটাকে বলে নিউক্লিয়ার মেমব্রেন, মাঝে কালো একটা নিউক্লিওলাস, পানিটাকে বলে প্লাজম, আর সুতাগুলাকে বলে ক্রোমাটিন তন্তু। সুতাগুলাকে বলে ক্রোমাটিন তন্তু। এইটুকু আমরা সবাই জানি। সাইটোপ্লাজম থেকে যেটা আসে আমি সরাসরি সেটাতে চলে যাচ্ছি। তোমাদের সাইটোপ্লাজম থেকে আসে হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তো সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলা, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আসলে কি? এটা যদি হয় সাইটোপ্লাজম, এটা যদি হয় নিউক্লিয়াস, এটা বাদে বাকি যা যা আছে পানিগুলাকে বলে হচ্ছে ম্যাট্রিক্স বা মাতৃকা, আর বাকি যা যা ভাসতেছে অর্থাৎ রাইবোজোম, তারপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, সেল স্কেলিটন, এই সব কিছুকেই বলা হয়। আচ্ছা, নামটা ঠিক আছে, নিশিতা হয় নিষ্ঠা, নেক্সট টাইম থেকে আমি ঠিক বলবো। তাহলে দেখো, একটা হচ্ছে ম্যাট্রিক্স আর এর বাইরে বাকি যা আছে সেগুলোকে বলা হয় হচ্ছে অঙ্গাণু। ক্লিয়ার? তাহলে দেখো, অঙ্গাণুকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ঝিল্লিবদ্ধ আর একটা হচ্ছে ঝিল্লিবিহীন। মানে একটার বাইরের আবরণ আছে আর একটার বাইরের আবরণ নাই। এটাই তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, যে কার ঝিল্লি আছে কার ঝিল্লি নাই। তাহলে আমরা আসি এখানে ঝিল্লিবিহীন অঙ্গাণু কি কি। মাথায় রাখো, আমরা যদি মুখস্থ করি ঝিল্লিবিহীন কি কি, বাকি যা থাকবে সেগুলারই ঝিল্লি আছে। তো এটা আমরা একটা নেমোনিক দিয়ে মনে রাখতে পারি। আমরা মাথায় রাখবো হচ্ছে প্রথম নামে আমাদের একটা মামা আছে। তাহলে মামার নাম কি? মামার নাম হচ্ছে প্রথম। ঠিক আছে, প্রথম মামাই সেরা। তাহলে প্রথম নামে আমাদের একজন মামা আছে যে একজন সেরা মানুষ। ঠিক আছে, তাহলে ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো আমরা মাথায় রাখতে পারি এই নেমোনিক দিয়ে। তাহলে প্রো দিয়ে কি? প্রো দিয়ে হচ্ছে প্রোটিওজোম। প্রো দিয়ে কি? প্রো দিয়ে হচ্ছে প্রোটিওজোম। প্রো দিয়ে প্রোটিওজোম। এই মা দিয়ে হচ্ছে মাইক্রোটিবিউলস। মাইক্রোটিবিউলস বা টিউবিউলস, যেটা লেখা থাকে বইয়ে, মাইক্রোটিবিউলস। পরের মা দিয়ে হচ্ছে মাইক্রোফিলামেন্ট। পরের মা দিয়ে মাইক্রোফিলামেন্ট। এটা দিয়ে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আমি পুরাটা লিখলাম না, তোমরা বই দেখে লিখে ফেলবা। ঠিক আছে, তাহলে প্রথম মামাই সেরা। সে দিয়ে কি? সে দিয়ে হচ্ছে সেন্ট্রিওল। আর রা দিয়ে কি? রা দিয়ে হচ্ছে রাইবোজোম। রা দিয়ে হচ্ছে রাইবোজোম। তাহলে এটা হচ্ছে আমাদের নেমোনিক। এগুলাকে বলা হয় ঝিল্লি বিহীন অঙ্গাণু, যাদের ঝিল্লি নাই। তাহলে কাদের কাদের ঝিল্লি নাই? একটা হচ্ছে প্রোটিওজোম, মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সে দিয়ে হচ্ছে সেন্ট্রিওল, আর রা দিয়ে হচ্ছে রাইবোজোম। এই জিনিসগুলার ঝিল্লি নাই। তাহলে বাকি যারা যারা আছে সবারই ঝিল্লি আছে। ক্লিয়ার? বাকি যারা যারা আছে সবার ঝিল্লি আছে। তাহলে যদি আমি বলি মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি আছে নাকি নাই, সেই ক্ষেত্রে উত্তর কি হবে? মাইটোকন্ড্রিয়া কি এগুলোর মধ্যে আছে? এগুলোর মধ্যে নাই। তাহলে মাইটোকন্ড্রিয়া ঝিল্লিবিহীন নয়, মাইটোকন্ড্রিয়া ঝিল্লি যুক্ত। তাহলে আমি তোমাদেরকে যদি প্রশ্ন করি যে কোনটা ঝিল্লিবিহীন কোনটা ঝিল্লিবিহীন না, সেই ক্ষেত্রে জাস্ট তোমরা উত্তর দিবা যে কোনটা ঝিল্লি যুক্ত কোনটা ঝিল্লি যুক্ত না। প্রথমে তোমরা এই নেমোনিকটা ভালো করে খেয়াল করো। এই নেমোনিকটা যদি মনে রাখতে পারো তাইলেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবা। তাহলে ফার্স্ট প্রশ্ন, এই জায়গা থেকে ফার্স্ট প্রশ্ন হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া এটা কি ঝিল্লিযুক্ত নাকি ঝিল্লিবিহীন? প্রথম প্রশ্ন হচ্ছে মাইটোকন্ড্রিয়া ঝিল্লিযুক্ত নাকি ঝিল্লিবিহীন। ফার্স্ট কোশ্চেন কি? মাইটোকন্ড্রিয়া ঝিল্লিযুক্ত নাকি বিহীন। 2 নাম্বার প্রশ্ন, রাইবোজোম। রাইবোজোম এটা কি ঝিল্লিযুক্ত নাকি ঝিল্লিবিহীন? আর 3 নাম্বার প্রশ্ন হচ্ছে পারঅক্সিজোম। পারঅক্সিজোম এটা কি ঝিল্লিযুক্ত নাকি ঝিল্লিবিহীন? তাহলে আমরা যা পড়লাম, নেমোনিকটাও দেওয়া আছে, তোমরা নেমোনিকটা দেখে দেখে উত্তর দিতে পারো প্রয়োজনে। তাহলে ফার্স্টটা কি ছিল? ফার্স্টটা ছিল হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া ঝিল্লিযুক্ত নাকি বিহীন? হ্যাঁ, শিমু উত্তর দিছো মাইটোকন্ড্রিয়া ঝিল্লিযুক্ত। কেন ঝিল্লিযুক্ত? আমরা যে নেমোনিকটা পড়লাম, যে ছন্দটা পড়লাম, ছন্দের মধ্যে মাইটোকন্ড্রিয়া ছিল না মানেই মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি আছে। এরপরে আমরা একটু চলে যাই ছন্দের দিকে। দেখো, ঝিল্লিবিহীনের ছন্দের মধ্যে শেষে ছিল হচ্ছে রাইবোজোম। সো রাইবোজোমের কি নাই? রাইবোজোমের কোনো ঝিল্লি নাই।
প দিয়ে হয় ঝামেলাটা, যারা হচ্ছে আমরা মনে রাখতে পারি না তার ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝামেলা লাগে এটা নিয়ে। দেখো পার অক্সিজমের কিন্তু ঝিল্লি আছে কিন্তু প্রোটিওজোমের নাই। কার নাই? সরি, প্রোটিওজোমের নাই, আছে কার? আছে হচ্ছে পার অক্সিজমের। তাহলে ভুল করা যাবে না কোনটা, প্রোটিওজোম আর পার অক্সিজম। তাহলে পড়াটা সহজ, এমন কঠিন কিছু না। অঙ্গাণুগুলোকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে ঝিল্লিবদ্ধ আর একটা ঝিল্লি যুক্ত। তাহলে ঝিল্লিবদ্ধ বা ঝিল্লি যুক্ত অঙ্গাণু কি কি আছে? একটা হচ্ছে আমাদের এই পাঁচটার বাইরে বা যেগুলা শিখাইলাম সেগুলোর বাইরে যা যা আছে সবগুলাই, আর এই কয়েকটাই হচ্ছে আমার ঝিল্লি বিহীন। তাহলে ঝিল্লি বিহীন মনে রাখবো, বাকি যা যা আছে আমরা উত্তর দিয়ে দিব হচ্ছে ঝিল্লি যুক্ত। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, এটার জন্য আরো সহজ করে আরো কয়েকটা আমরা প্রশ্ন করি, তাহলে মনে হয় জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ফার্স্ট কোশ্চেন, তোমরা হচ্ছে একটু 1 নাম্বার বা 2 নাম্বার বা অঙ্গাণুর নামটা দিয়ে প্রশ্নের উত্তরটা দিবা, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হয়। ফার্স্ট কোশ্চেন হচ্ছে রাইবোজোম, মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে আশা করি তোমরা কয়েকটা কোশ্চেন কমন পাবা। একটা হচ্ছে রাইবোজোম, ঝিল্লি আছে নাকি নাই? ঝিল্লি আছে নাকি নাই। 2 নাম্বার কঠিন একটা দেই, গ্লাইঅক্সিজম, গ্লাইঅক্সিজম ঝিল্লি আছে নাকি নাই। আর আরেকটা হচ্ছে প্লাস্টিড, এটার ঝিল্লি আছে নাকি নাই। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে আমরা একটু প্রশ্নের উত্তরগুলো করে ফেলি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে রাইবোজোমের ঝিল্লি আছে নাকি নাই, নেক্সট কোশ্চেন হচ্ছে গ্লাইঅক্সিজমের ঝিল্লি আছে নাকি নাই, থার্ড কোশ্চেন হচ্ছে প্লাস্টিডের ঝিল্লি আছে নাকি নাই। তাহলে ফার্স্টে একজন বলছো রাইবোজোমের বলছো হচ্ছে ঝিল্লি নাই, শাবাশ, রাইবোজোমের কোনো ঝিল্লি নাই। নেক্সট কোশ্চেন হচ্ছে গ্লাইঅক্সিজম, গ্লাইঅক্সিজমের यस গ্লাইঅক্সিজমের হচ্ছে আছে, এটাও কারেক্ট। আর প্লাস্টিডের আছে নাকি নাই, প্লাস্টিডেরও আছে। ঠিক আছে, তাহলে তোমরা যারা যারা উত্তর দিছো তোমাদের তিনটা প্রশ্নের উত্তরই কারেক্ট হইছে। রাইবোজোমের উত্তর কি হবে? রাইবোজোমের নাই, বাকি দুইজনের হচ্ছে আছে, প্লাস্টিডেরও আছে। এখন নেক্সট কোশ্চেন হয় কার একটা ঝিল্লি, কার দুইটা ঝিল্লি, কার তিনটা ঝিল্লি, কার একটা, কার দুইটা, কার তিনটা। দেখো খুবই সহজ, পারঅক্সিজম আর গ্লাইঅক্সিজম এদের দুইজনের হচ্ছে একটা ঝিল্লি। পারঅক্সিজম আর গ্লাইঅক্সিজমের ঝিল্লি হচ্ছে একটা। প্লাস্টিডের ঝিল্লি কয়টা? প্লাস্টিডের ঝিল্লি হচ্ছে তিনটা। আর বাকি যারা যারা আছে সবারই ঝিল্লি হচ্ছে দুইটা। ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে শিখলাম কার ঝিল্লি আছে কার ঝিল্লি নাই। নেক্সটে আমরা শিখলাম পারঅক্সিজম আর গ্লাইঅক্সিজমের ঝিল্লি কয়টা? একটা। প্লাস্টিডের ঝিল্লি কয়টা? তিনটা। তাহলে বাকি যারা যারা আছে তাদের ঝিল্লি হচ্ছে দুইটা। এখন চিন্তা করো কে কে বাকি আছে। আমাদের এই আলোচনার মধ্যে বাকি আছে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি কয়টা? মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি হচ্ছে দুইটা। এরপরে কে আলোচনার মধ্যে এখনো আসে নাই? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আসে নাই। এরপরে কে আসে নাই? গোলজি বডি আসে নাই। তাহলে এদের ঝিল্লি কয়টা করে হবে? এদের সবার ঝিল্লি হবে দুইটা করে। তাহলে আশা করি এই টপিকটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে কার ঝিল্লি আছে কার ঝিল্লি নাই। বেশিরভাগ প্রশ্নের উত্তর তোমার এই জায়গা থেকে তোমরা দিতে পারবা। তাহলে এখন আমি বলে দিই তোমরা এই অঙ্গাণুগুলো থেকে কি পড়বা। পড়বা হচ্ছে একটা ঝিল্লি আর হচ্ছে প্রধান কাজ। অনেকগুলা কাজ আছে প্রত্যেকটা অঙ্গাণুরই, কিন্তু প্রধান কাজ ছাড়া বাকিগুলা সাধারণত পরীক্ষায় সেভাবে আসে না। তাহলে আমরা যদি প্রথম থেকে বলা শুরু করি, ঝিল্লি বিহীন অঙ্গাণু কি কি ছিল? সেরা মামাই প্রথম, সে দিয়ে হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওলের কাজ কি? একটা করে মনে রাখো, কোষ বিভাজনে সহায়তা করা। সেন্ট্রিওলের কাজ কোষ বিভাজনে সহায়তা করা। রাইবোজোমের কাজ প্রোটিন তৈরি করা। রাইবোজোমের কাজ প্রোটিন তৈরি করা। মামা ই মাইক্রোটিবিউলস, ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এই তিনটার কাজই একটা কোষকে দৃঢ়তা প্রদান করা। কি কাজ করা? কোষকে দৃঢ়তা প্রদান করা। তাহলে বললাম সেন্ট্রিওল কোষ বিভাজনে সহায়তা করে, রাইবোজোম প্রোটিন তৈরিতে সহায়তা করে, বাকি তিনটা দৃঢ়তা দেয়। আর পারঅক্সিজম বা প্রোটিওজোম এগুলো তোমাদের পরীক্ষায় আসে না, সো এটা অত মনে রাখার প্রয়োজনও নেই। এখন আসো আমরা এই জায়গায় যাই। তাহলে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু যেগুলো আছে সেগুলো, মাইটোকন্ড্রিয়ার কাজ শক্তি তৈরি করা, এটা আমরা সবাই জানি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ পরিবহন করা। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ পরিবহন করা। আর গোলজি বডিকে কি বলা হয়? গোলজি বডিকে বলা হয় ট্রাফিক পুলিশ। কি বলা হয়?
গোলজি বডিকে বলা হয় ট্রাফিক পুলিশ। তাহলে গোলজি বডি মূলত কি কাজে লাগে? গোলজি বডি কি কাজে লাগে? গোলজি বডি আমাদের পরিবহনটাকে নিয়ন্ত্রণ করে। এই প্রশ্নগুলো যদি আমরা পড়তে পারি তাহলে এই জায়গা থেকে আশা করি আমরা কমন পেয়ে যাব। এরপরে দেখো ডিএনএ আর আরএনএ এর মধ্যে পার্থক্য। এই টপিকটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। নিউক্লিক অ্যাসিড কি কি দিয়ে তৈরি হয়? নিউক্লিক অ্যাসিডকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। তাহলে নিউক্লিক অ্যাসিড কি কি দিয়ে তৈরি হয়? নিউক্লিক অ্যাসিড তিনটা জিনিস দিয়ে তৈরি হয়, এটা একটু খেয়াল করো, এটাও তোমাদের পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। ফার্স্টে নিউক্লিক অ্যাসিড তৈরি হয় ফসফেট দিয়ে। কি দিয়ে? একটা জিনিস থাকে হচ্ছে ফসফেট, একটা জিনিস থাকে হচ্ছে সুগার, একটা জিনিস থাকে সেটা হচ্ছে সুগার। ডিএনএ তে থাকে ডিঅক্সিরাইবোজ সুগার, আরএনএ তে থাকে রাইবোজ সুগার। আর তিন নাম্বার যেটা সেটাকে বলে হচ্ছে নাইট্রোজেন বেস। তোমাদের পরীক্ষায় এটাই আসে, নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেসগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি, একটাকে বলে পিউরিন আর আরেকটাকে বলে পাইরিমিডিন। তাইলে একটাকে বলে পিউরিন আরেকটাকে বলে পাইরিমিডিন। এই পিউরিন আর পাইরিমিডিনের নামগুলাই সাধারণত তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে পিউরিনের মধ্যে কি কি আছে? পিউরিনের মধ্যে আছে এডিনিন, গুয়ানিন। আর পাইরিমিডিনের মধ্যে কি কি আছে? পাইরিমিডিনের মধ্যে আছে থাইমিন, তারপরে আছে সাইটোসিন, আরেকটা কি আছে? আরেকটা আছে হচ্ছে ইউরাসিল। এখন কথা হচ্ছে আমরা এগুলা কিভাবে সহজে মনে রাখবো। আমরা মাথায় রাখবো হচ্ছে যেগুলাতে রসই আছে সেগুলাই হচ্ছে পাইরিমিডিন। তাহলে দেখো পাইরিমিডিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। ক্লিয়ার? যেগুলা পাইরিমিডিন সেগুলোর প্রত্যেকটাতেই একটা করে কি থাকবে? রস্বই থাকবে। এটা দিয়ে আমরা মনে রাখতে পারি। তাহলে এখন তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি কোনটা পিউরিন আর কোনটা পাইরিমিডিন, আশা করি তোমরা উত্তর দিতে পারবা। তাইলে আমরা নিউক্লিক অ্যাসিড তিনটা জিনিস দিয়ে তৈরি হলো, ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস গুলাকে আমরা ভাগ করলাম কিভাবে? পিউরিন আর পাইরিমিডিন রূপে। পিউরিনের মধ্যে আছে অ্যাডিনিন, গুয়ানিন, আর পাইরিমিডিনের মধ্যে আছে থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। আর এখন তোমরা জানো সাধারণত ডিএনএ তে কোনটা থাকে? ডিএনএ তে থাকে টিআরসি, আর আরএনএ তে থাকে হচ্ছে কিসের বদলে? এটার বদলে ইউরাসিল। তাহলে আরএনএ তে ইউরাসিল থাকে, এইটুকু মনে রাখলেই তোমাদের হয়ে যাবে। নেক্সট এ উত্তর দাও, আমি জাস্ট জিজ্ঞেস করব কোনটা কিসের মধ্যে পড়ছে, তোমরা উত্তর দিবা। তাহলে ফার্স্ট কোশ্চেন, অ্যাডিনিন এটা কি পিউরিন নাকি পাইরিমিডিন? অ্যাডিনিন কি পিউরিন নাকি পাইরিমিডিন? আর আরেকটা প্রশ্ন হচ্ছে সাইটোসিন এটা কি পিউরিন নাকি পাইরিমিডিন? এটা কি পিউরিন নাকি পাইরিমিডিন? তাহলে যারা যারা ক্লাস দেখতেছো এই দুইটা প্রশ্নের উত্তর দাও। তাহলে ফার্স্ট কোশ্চেন কি ছিল? ফার্স্ট কোশ্চেন ছিল হচ্ছে অ্যাডিনিন। অ্যাডিনিন কি পিউরিন নাকি পাইরিমিডিন? আর নেক্সট কোশ্চেন হচ্ছে সাইটোসিন। সাইটোসিন কি পিউরিন নাকি পাইরিমিডিন? আচ্ছা, উত্তর কয়েকজন দিয়ে ফেলছো। প্রথমে অ্যাডিনিন, কি বলছি? রস্বই থাকলে সেটা পাইরিমিডিন, রস্বই থাকলে সেটা পাইরিমিডিন। তাহলে দেখো অ্যাডিনিনের মধ্যে কি নাই? অ্যাডিনিনের মধ্যে কোনো রস্বই নাই, সো এটা পিউরিন হবে। আর সাইটোসিনের মধ্যে কি আছে? সাইটোসিনের মধ্যে রস্বই আছে, তাহলে এটা কি হবে? পাইরিমিডিন হবে। আশা করি এখান থেকে কোনটা পিউরিন কোনটা পাইরিমিডিন, ডিএনএ তে কোনটা থাকে আরএনএ তে কোনটা থাকে, এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। নেক্সটে দেখো সবচেয়ে কঠিন টপিক যেটা, সেই টপিকটাতে আমরা ঢুকি। একটা জিনিস তোমাদের পরীক্ষায় প্রায় আসে, একটা সিরিয়াল ডিএনএ থেকে ডিএনএ, এরপরে কি ডিএনএ থেকে আরএনএ, অথবা আরো স্পেসিফিক ভাবে বললে এমআরএনএ, আর এমআরএনএ থেকে প্রোটিন। এই তিনটা প্রক্রিয়া কোনটাকে কি বলা হয়, এই জিনিসটা তোমাদের পরীক্ষায় অনেক বেশি আসে। তো তোমরা যারা মনে রাখতে পারো না তারা সহজভাবে মনে রাখবা। দেখো তিনটা নাম, একটা নাম হচ্ছে রেপ্লিকেশন। কি নাম? রেপ্লিকেশন। একটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন, আর একটার নাম হচ্ছে ট্রান্সলেশন। তাহলে কোনটা আগে কোনটা পরে আমরা এটা সব সময় ভুলে যাই। ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়া, এটা একটা প্রক্রিয়া। ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া, এটা একটা প্রক্রিয়া। আর এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া, এটা একটা প্রক্রিয়া। তো এই তিনটা জিনিস আমাদের অনেক বেশি ভুল হয়।
সো আমরা চলে যাই এই তিনটা টপিকে। দেখো ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়া, ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া, এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া। নাম কয়টা? তিনটা, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। এখন চিন্তা করো কোনটা আগে, আর আগে নাকি টি আগে? আমরা জানি আর এস টি ইউ বি, তাই তো? তাহলে কোনটা আগে? আর আগে। যেহেতু আর আগে, তাহলে প্রথম প্রক্রিয়াটার নাম কি হবে? আর দিয়ে, রেপ্লিকেশন। ক্লিয়ার? খুব সহজ। তাহলে ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? রেপ্লিকেশন বলা হয়, যেহেতু বললাম আর আগে। এখন চিন্তা করো বাকি দুটার নাম কি দিয়ে? টি দিয়ে। একটার নাম ছিল আর দিয়ে, বাকি দুটার নাম টি দিয়ে। এখন আবার চিন্তা করো সি আগে নাকি এল আগে? আমরা জানি সি হচ্ছে 3 নাম্বার, এ বি এর পরেই সি, আর এল তো অনেক পরে। সো পরের প্রক্রিয়াটার নাম কি হবে? টিসি, মানে ট্রান্সক্রিপশন। আর তার প্রক্রিয়া আরেকটা তো বাকি আছে, সেটার নাম কি হবে? ট্রান্সলেশন। তাহলে খুব সহজেই আমরা মনে রাখতে পারবো যে ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? রেপ্লিকেশন। ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? ট্রান্সক্রিপশন। এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? ট্রান্সলেশন। আচ্ছা সুমাইয়া শিমু, অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের এই ক্লাসগুলো তোমাদের অনেক কাজে লাগবে এবং পরীক্ষায় তোমরা অনেক ভালো করবা। তাহলে আমরা টপিকটাতে চলে যাই আবার। ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়া বললাম, যেহেতু আর আগে তাই রেপ্লিকেশন। তারপরে বাকি দুটাই টি দিয়ে, যেহেতু সি আগে তাই ডিএনএ থেকে এমআরএনএ এর প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন, আর শেষেরটাকে বলা হয় ট্রান্সলেশন। এখন দেখো প্রোটিন ফ্যাক্টরি আমরা কোনটাকে বলি? রাইবোজোমকে বলি। তাহলে ট্রান্সলেশন কোথায় হয়? ট্রান্সলেশন হয় রাইবোজোমে। ট্রান্সলেশন হয় রাইবোজোমে। ট্রান্সলেশন কোথায় হয়? রাইবোজোমে হয়। নেক্সটে আসো, ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়া, এটাকে বলতেছি রেপ্লিকেশন। কিন্তু ঘটনা কি? ঘটনা হচ্ছে অনেক সময় এমআরএনএ থেকেও ডিএনএ তৈরি হইতে পারে। এমআরএনএ থেকেও ডিএনএ তৈরি হইতে পারে। তাইলে ডিএনএ থেকে এমআরএনএ তৈরিকে বলি হচ্ছে ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে যদি ডিএনএ তৈরি হয়, ঘটনাটা উল্টাই গেল, মানে রিভার্স হয়ে গেল। এই কারণে এটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। কি বলে? রিভার্স ট্রান্সক্রিপশন। কি বলা হয়? রিভার্স ট্রান্সক্রিপশন বলা হয়। তাহলে এখন আমি জিনিসগুলো মুছে দেই, তোমরা সহজভাবে উত্তর দাও। আমরা জাস্ট এইটুকু মুছে দিচ্ছি। তাহলে প্রথম বিক্রিয়া যেটা, সবার প্রথমের যে বিক্রিয়াটা, সবাইকে বলতে হবে এই প্রথম বিক্রিয়াটাকে কি বলা হয়? প্রথম বিক্রিয়াটাকে কি বলা হয়? ডিএনএ থেকে ডিএনএ তৈরির বিক্রিয়াটাকে কি বলা হয়? যারা যারা দেখতেছো উত্তর দাও। ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াটাকে কি বলা হয়? সেম আগের নিয়মে চলে যাও। সবার আগে কোনটা? আর নাকি টি? আর। তাহলে প্রথমটাকে কি বলা হয়? যেটা হবে আর দিয়ে, সেটা বলা হয়। ক্লিয়ার? তাহলে প্রথমটাকে কি বলা হয়? যেটা আর দিয়ে সেটা হবে। নেক্সট বাকি থাকে দুইটা। তাহলে একটা হচ্ছে টি, দুইটাই টি। একটা যেটা সি আগে সেটা, আর এল পরে, তাহলে এল এরটা পরে। নেক্সটে আসো। তাহলে আমরা যেটা বললাম ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়া কি? এটাকে বলে হচ্ছে রেপ্লিকেশন। ইয়েস। ডিএনএ থেকে নেক্সটে আসো এমআরএনএ তৈরির প্রক্রিয়া কি? এটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। আর এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া কি? এটাকে বলে হচ্ছে ট্রান্সলেশন। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে তোমরা যারা উত্তর দিছো, কারেক্ট উত্তর দিছো, ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়া রেপ্লিকেশন, ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া ট্রান্সক্রিপশন, আর এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া ট্রান্সলেশন। আর যদি ট্রান্সক্রিপশনটা উল্টায় যায়, ট্রান্সক্রিপশনটা যদি সোজা দিকে না হয়ে উল্টা দিকে হয়, এটাকে বলে রিভার্স ট্রান্সক্রিপশন। কি বলে? রিভার্স ট্রান্সক্রিপশন বলে। সেই ক্ষেত্রে এটাকে বলে রিভার্স ট্রান্সক্রিপশন। এখন আসো আমরা জেনেটিক কোড সম্পর্কে সামান্য কিছু জানি। আমাদের টোটাল অ্যামিনো অ্যাসিড কয়টা? টোটাল অ্যামিনো অ্যাসিড হচ্ছে, মাথায় রাখবা, টোটাল অ্যামিনো অ্যাসিড হচ্ছে 20টা। অ্যামিনো অ্যাসিড হচ্ছে 20টা। আর জেনেটিক কোড কয়টা? 64টা। জেনেটিক কোড কয়টা? 64টা। ক্লিয়ার? তাহলে আমাদের অ্যামিনো অ্যাসিড 20টা, জেনেটিক কোড হচ্ছে 64টা। অ্যামিনো অ্যাসিড গুলাকে তুলনা করবা মানুষের সাথে। ক্লিয়ার? আর জেনেটিক কোড গুলাকে তুলনা করবা এক একটা নাম। তাহলে অ্যামিনো অ্যাসিড গুলা হচ্ছে মানুষ, আর জেনেটিক কোড গুলা হচ্ছে নাম। তাহলে মানুষ হচ্ছে 20টা, নাম হচ্ছে 64টা। নাম কয়টা? 64টা। এটা থেকে বোঝা যায় একটা মানুষের একটার বেশি নাম আছে। ক্লিয়ার? এটা থেকে বোঝা যায় একটা মানুষের একটার বেশি নাম আছে, যেহেতু আমার অ্যামিনো অ্যাসিড 20টা, জেনেটিক কোড 64টা। এখন এই জেনেটিক কোড 64টাকে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলে হচ্ছে সেন্স কোডন,
আরেকটাকে বলে হচ্ছে ননসেন্স কোডন। একটাকে বলে সেন্স কোডন, আরেকটাকে বলে কি ননসেন্স কোডন। ক্লিয়ার? তাহলে সেন্স কোডন আর ননসেন্স কোডন। এখন দেখো, যেই নামে ডাকলে মানুষ আসবে, যেই নামে ডাকলে মানুষ আসবে, অর্থাৎ নামও আছে, নামের সাথে মানুষও আছে, সেটাকে বলে সেন্স কোডন। এরকম সেন্স কোডন হচ্ছে 61টা। এরকম সেন্স কোডন 61টা। আর ননসেন্স কোডন হচ্ছে এখানে 3টা নাম আছে, যেই নামের পিছনে কোনো মানুষ নাই। ক্লিয়ার? এই নামের পিছনে কোনো মানুষ নাই। তাইলে তুমি এই 64টা নামের মধ্যে 61টা নাম ধরে যদি ডাকো, এই 20টা মানুষের মধ্যে কেউ না কেউ আসবে, কিন্তু এই 3টা নাম ধরে যদি ডাকো কেউই আসবে না। এই কারণে এদেরকে বলা হয় ননসেন্স কোডন। এই কারণে এদেরকে বলা হয় ননসেন্স কোডন অথবা স্টপ কোডন। এই কারণে এদেরকে বলা হয় ননসেন্স কোডন অথবা স্টপ কোডন। তাহলে স্টপ কোডন কি কি আছে? একটা হচ্ছে ইউএএ, একটা হচ্ছে ইউএজি, আর একটা হচ্ছে ইউজিএ। শুরুতে ইউ থাকবে আর বাকি দুইটা চেঞ্জ করবা। তাহলে দেখো কি কি বললাম। জেনেটিক কোডগুলা হচ্ছে নাম, অ্যামিনো অ্যাসিডগুলা হচ্ছে মানুষ। 64টা নাম, কিন্তু মানুষ কয়টা? মানুষ হচ্ছে 20টা। ক্লিয়ার? এর মধ্যে 61টা নামের জন্য মানুষ আছে, অর্থাৎ নামও আছে মানুষও আছে, এদেরকে বলে সেন্স কোড। এদেরকে বলে সেন্স কোড। আর 3টা নাম হচ্ছে স্পেশাল। 3টা নাম স্পেশাল, এগুলার কোনো মানুষ নাই। এই কারণে এদেরকে বলা হয় ননসেন্স, মানে ওদের কোনো জ্ঞান নাই, নাম আছে মানুষ নাই, তাই জ্ঞান নাই। এগুলার আরেক নাম হচ্ছে স্টপ কোড। আরেক নাম হচ্ছে স্টপ কোড। স্টপ কোড কি কি আছে? ইউএএ, ইউএজি আর ইউজিএ। আর এই সেন্স কোডনগুলোর মধ্যে একটা কোডন আছে যেটাকে বলা হয় হচ্ছে স্টার্ট কোডন, অর্থাৎ এইউজি। এগুলার একটার মধ্যে একটা নামকে বলা হয় স্টার্ট কোডন, সেটা হচ্ছে এইউজি। তাহলে আশা করি জেনেটিক কোড একটা কঠিন জিনিস তোমাদেরকে আমি অল্প কথার মধ্যে বুঝাইতে পারছি। এখান থেকে এখন তোমাদের যে প্রশ্নগুলো হবে, আমি তোমাদেরকে এরকম দুই একটা প্রশ্ন সম্পর্কে ধারণা দেই, তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর দাও। ফার্স্টে 1 নম্বরের প্রশ্ন, জেনেটিক কোড টোটাল কয়টা? জেনেটিক কোড টোটাল কয়টা? 2 নাম্বার প্রশ্ন হচ্ছে স্টপ কোড কয়টা? স্টপ কোডন কয়টা? 3 নাম্বার হচ্ছে স্টার্ট কোড কোনটা? স্টার্ট কোডন কোনটা? অপশন 1 এ ইউজি, অপশন 2 ইউএএ, অপশন 3 ইউএজি আর অপশন 4 ইউজিএ। তাহলে এটাই ছিল আমার লাস্ট টপিক। যারা যারা ক্লাস দেখতেছো তারা প্রশ্নের উত্তর দিয়ে দাও। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেন যেটা সেটা ছিল হচ্ছে জেনেটিক কোড টোটাল কয়টা? একজন ভুল বলছো, 63টা না, তবে কাছাকাছি। ঠিক আছে, জেনেটিক কোড হচ্ছে আমাদের কয়টা? জেনেটিক কোড হচ্ছে 64টা। 63টা না, কয়টা? 64টা। নেক্সট প্রশ্ন হচ্ছে স্টপ কোড কয়টা? হ্যাঁ, অনেকেই কারেক্ট উত্তর দিছো। স্টপ কোড হচ্ছে 3টা। কি কি স্টপ কোড? একটা হচ্ছে ইউএএ, ইউএজি আর একটা হচ্ছে ইউজিএ। গুড। আর লাস্টেরটা যেটা সেটা হচ্ছে ইয়েস, স্টার্ট কোডন কয়টা? স্টার্ট কোডন হচ্ছে একটাই, সেটা হচ্ছে এইউজি। তাহলে আশা করি যারা যারা ক্লাস করছো তোমরা এই কোশ্চেনগুলো সম্পর্কে একটা ভালো ধারণা অলরেডি পেয়ে গেছো। তাহলে এখন আমরা যদি প্রশ্নগুলো দেখি, এগুলা দেখো মুখস্থ কোশ্চেন, এগুলা একবারে সরাসরি মুখস্থ। এগুলা তোমাকে আমি বুঝাইও দিতে পারবো না, তোমাকে আমি কোনোভাবে এগুলা মনে রাখাইতে পারবো না, এগুলা তোমারই বই পড়ে মুখস্থ রাখতে হবে। এই কোশ্চেনগুলো বোঝা যায়, এই কোশ্চেনগুলো নিয়ে আমি অলরেডি আলোচনা করছি। তাহলে যারা যারা ক্লাস দেখতেছে এটার উত্তর দিয়ে দাও। কোন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটি ঝিল্লিবদ্ধ নয়? ঝিল্লিবদ্ধ নয়। তাইলে আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম হচ্ছে সেরা মামাই প্রথম। সেরা মামাই প্রথম। সেই অনুযায়ী তোমরা এখান থেকে এটার উত্তর খুব সহজেই পারবা যে এটার উত্তর কত হবে। ইয়েস, উত্তর হচ্ছে রাইবোজোম। তাহলে গোলজি বডির ঝিল্লি আছে কয়টা? ঝিল্লি 2টা ঝিল্লি। লাইসোজোমের ঝিল্লি আছে কয়টা ঝিল্লি? ইউজুয়ালি 2টা, কোন কোন বইয়ে কিছু কিছু জায়গায় এক ঝিল্লি বিশিষ্ট লাইসোজোমের কথাও বলা আছে। আর পারঅক্সিজম আমি বলে দিছি, পারঅক্সিজমের ঝিল্লি হচ্ছে একটা। পারঅক্সিজম আর গ্লাইঅক্সিজম এই দুইটার ঝিল্লি হচ্ছে একটা। তাহলে যারা যারা উত্তর দিছো সবাই খুব ভালো উত্তর দিছো, এটার উত্তর হবে রাইবোজোম।
কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটাকে বলা হয়? আমাদের বইয়ে ফ্যাক্টরি আছে দুইটা, একটা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি আর একটা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। একটা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি আর একটা প্রোটিন ফ্যাক্টরি। তাহলে দেখো মাইটোকন্ড্রিয়ার কাজ কি? শক্তি তৈরি করা, তাইলে এটাকে আমরা বলতে পারি এনার্জির ফ্যাক্টরি। এটা কিসের ফ্যাক্টরি? শক্তির ফ্যাক্টরি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে পরিবহন করা, তাইলে ও ফ্যাক্টরি না, ও হচ্ছে ট্রাক। ঠিক আছে, ও হচ্ছে ট্রাক, ও কোনো ফ্যাক্টরি না। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে ট্রাক, কোনো ফ্যাক্টরি না। গোলজি বডি, গোলজি বডি হচ্ছে কার্বোহাইড্রেটের ফ্যাক্টরি। গোলজি বডি হচ্ছে কার্বোহাইড্রেটের ফ্যাক্টরি। একই সাথে গোলজি বডির আরেক নাম হচ্ছে ট্রাফিক পুলিশ, আরেক নাম ট্রাফিক পুলিশ। তাহলে গোলজি বডির এক নাম হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, আরেক নাম ট্রাফিক পুলিশ। আর রাইবোজোম, রাইবোজোম হচ্ছে প্রোটিনের ফ্যাক্টরি। রাইবোজোম হচ্ছে প্রোটিনের ফ্যাক্টরি। তাহলে আমরা ফ্যাক্টরিগুলো শিখলাম। মাইটোকন্ড্রিয়া কিসের ফ্যাক্টরি? শক্তির ফ্যাক্টরি, এনার্জির ফ্যাক্টরি। নেক্সট আসো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ও কোনো কিছুর ফ্যাক্টরি না, ও হচ্ছে পরিবহন, ও হচ্ছে পরিবহন, সো ও হচ্ছে গাড়ি বা ট্রাক। গোলজি বডি কিসের ফ্যাক্টরি? গোলজি বডি হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তাইলে দেখো ফ্যাক্টরি আছে, গাড়িও আছে, তাহলে অবশ্যই একজন সার্জেন্ট লাগবে, এই সার্জেন্টও হচ্ছে গোলজি বডি। তাহলে একই সাথে সে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি এবং সে ট্রাফিক পুলিশ। নেক্সট হচ্ছে রাইবোজোম, রাইবোজোম কি তৈরি করে? রাইবোজোম প্রোটিন তৈরি করে। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে গোলজি বডি বা গোলজি বস্তু, এটা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। আর রাইবোজোম কি ফ্যাক্টরি? প্রোটিন ফ্যাক্টরি। তাহলে এটার উত্তরটা তোমরা একটু ভালো করে মাথায় ঢুকাও। যদি বলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, উত্তর কি হবে? উত্তর হবে গোলজি বস্তু, উত্তর হবে গোলজি বস্তু। তাহলে ক্লিয়ার? উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটা? উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হচ্ছে গোলজি বডি। আর অনেকে রাইবোজোম উত্তর দিছো, তাহলে এই ভুলটা ঠিক করে ফেলো। রাইবোজোম কিসের ফ্যাক্টরি? রাইবোজোম প্রোটিনের ফ্যাক্টরি, রাইবোজোম প্রোটিনের ফ্যাক্টরি। সর্বপ্রথম এগুলো একবারে মুখস্থ করা। সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণু, দেখো এটা মাথায় রাখবা, সর্ববৃহৎ অঙ্গাণু হচ্ছে কে হইতে পারে? একটা গেস করো তোমরা, যারা যারা পড়ছো তারা তো জানো, আর যারা পড়ো নাই তাদেরও একটা আইডিয়া থাকার কথা যে কে হইতে পারে। তাহলে দেখো মাইটোকন্ড্রিয়া আমরা বলছিলাম এটার হচ্ছে আবরণ দুইটা, গোলজি বডির আবরণ দুইটা, রাইবোজোমের কোনো আবরণ নাই। প্লাস্টিডের আবরণ কয়টা? প্লাস্টিডের আবরণ তিনটা। একমাত্র বস্তু যেটার আবরণ হচ্ছে তিনটা, একমাত্র বস্তু হিসেবে এটার আবরণ কয়টা ছিল? এটার আবরণ ছিল হচ্ছে তিনটা। ঠিক আছে, একমাত্র জিনিস হিসাবে এটার আবরণ ছিল তিনটা। এজ এ রেজাল্ট এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে প্লাস্টিড। কারণ কি? মাইটোকন্ড্রিয়ার আবরণ 2, রাইবোজোমের আবরণ নাই, গোলজি বডির আবরণ 2, আর প্লাস্টিডের আবরণ কত? প্লাস্টিডের আবরণ হচ্ছে 3। এই কারণে প্লাস্টিডকে কি বলা হয়? সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণু বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা মাথায় রাখা। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি অনেক কিছুই শিখলাম। এইটুকু যদি তোমরা ভালো করে মনে রাখতে পারো, এর মধ্যে থেকে আশা করি তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবা। এখন এই অধ্যায় যদি আমি সামারি করি যে কি ভালো করে পড়বা, কোন পার্টটা ভালো করে পড়বা, ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে বিভিন্ন কোষের মধ্যে পার্থক্য, অর্থাৎ কোন কোষের পার্থক্য কি? দেহ কোষের পার্থক্য, জনন কোষের পার্থক্য, উদ্ভিদ কোষের পার্থক্য, প্রাণী কোষের পার্থক্য। এরপরে চলে আসবে হচ্ছে অঙ্গাণুগুলা। অঙ্গাণুর ঝিল্লি কার কয়টা? ঝিল্লি কার আছে, কার নাই। এরপরে হচ্ছে কাজ, প্রধান কাজ। কার প্রধান কাজ কি? তোমাদের 10টা 12টা করে কাজ মনে রাখার প্রয়োজন নাই, তবে প্রত্যেকজনের প্রধান কাজটা তোমরা মনে রাখবা। নেক্সট কাকে কি নামে ডাকা হয়, যেমন কয়েকটা আজকেই শিখলাম। মাইটোকন্ড্রিয়াকে কি বলি? এনার্জি ফ্যাক্টরি বলি। রাইবোজোমকে কি বলি? প্রোটিন ফ্যাক্টরি বলি। গোলজি বডিকে কি বলি? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলি। তাহলে এই 3 ফ্যাক্টরি থেকে জিনিসপত্র কে নিয়ে যায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে যায়। আর এগুলার দেখাশোনা বা ট্রাফিক পুলিশ হিসেবে কে কাজ করে? গোলজি বডি কাজ করে। এই জিনিসগুলো তোমরা ভালো করে শিখবা। নেক্সট পাইরিমিডিন পড়াইলাম, যে কোনটাকে পাইরিমিডিন বলে, কোনটাকে পিউরিন বলে। ডিএনএ আরএনএ এর পার্থক্য তোমরা পড়ে ফেলবা। আর ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনের এগুলা তোমাকে ফ্লোচার্ট দিয়ে প্রশ্ন করবে। কিভাবে প্রশ্ন করবে? ডিএনএ থেকে ডিএনএ, সেটাকে কি বলে? ডিএনএ থেকে এমআরএনএ, এটাকে কি বলে? আবার এমআরএনএ থেকে প্রোটিন, এটাকে কি বলে?
তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের প্রশ্ন প্লাস স্টার্ট কোড স্টপ কোড। এই প্রশ্নগুলো যদি তোমরা সবাই কভার করতে পারো তাহলে দেখবা তোমরা সবাই এই অধ্যায়ে অনেক ভালো করতেছো। বড় অধ্যায় হইলো এই টপিকগুলো টার্গেট করে পড়াশোনা করবা, আশা করি তোমরা প্রশ্ন কমন পাবা। নেক্সটে তোমাদের সাথে পরের ক্লাসে আবার দেখা হবে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে। ততদিন তোমরা সবাই অনেক ভালো থাকো। আশা করি আজকের ক্লাস অনেক ভালো লাগছে আর তোমরা এগুলো পড়ে সবাই এই টপিক থেকে অনেক ভালো করবা। আসসালামু আলাইকুম।